হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল মিনিটস টু স্পয়েল ইট। আজকে আমি এক্সপ্লেন করব ডিসেম্বর 2024 এ রিলিজ হওয়া নোসফেরাতু ফিল্মটি। এটা 1922 এর নোসফেরাতু ফিল্মের রিমেক। এই ফিল্মটির আইএমডিবি রেটিং 7.9। নোসফেরাতু একটা রোমানিয়ান ওয়ার্ড যার মানে ভ্যাম্পায়ার। এই ফিল্মটা কাউন্ট অরলক নামের একটি ভ্যাম্পায়ারের উপরে, যে একটা কাউন্ট ড্রাকুলারই ভার্সন। শিপ শিফটিং, টেলিপ্যাথি, টেলিকাইনেসিস আর মাইন্ড কন্ট্রোল এর কিছু মেজর পাওয়ার এগুলো। তাছাড়াও এর কাছে আরেকটা পাওয়ারও ছিল যে ও চাইলে মহামারী ছড়াতে পারত। এগুলো আমি এই জন্য বলছি কারণ ফিল্মে এই ভ্যাম্পায়ার এইসব শক্তির ইউজ করবে। এই ফিল্মে এই অরলো কিন্তু ঘাড় থেকে রক্ত খায় না, বুক থেকে রক্ত খায়। তাহলে শুরু করা যাক ফিল্মটা। ফিল্মের শুরুতে আমরা এলেন বলে একটি মেয়েকে দেখি, যে প্রার্থনা করছিল যে আমার একজন পার্টনার চাই, কোনো ভগবান, এঞ্জেল কেউ যদি আমার কথা শুনে থাকো তাহলে সে যেন আমায় পার্টনার রূপে স্বীকার করে। কিন্তু দুর্ভাগ্যবশত তার ডাক একটা ডিমন শুনে নেয়, আর এইটাই ছিল হচ্ছে কাউন্ট অরলক। কাউন্ট অরলক এলেনকে নিজের লাভার রূপে স্বীকার করে নেয় এবং তাকে নিজের কাছে ডাকে। তারপরে এলেন ঘরের বাইরে এসে যায়, আর তখন অরলক তাকে বলে যে তুমি মানুষের জন্য হওনি, তুমি আমার জন্য তৈরি হয়েছ, আর তুমি আমি তোমায় আমার লাভার হিসেবে স্বীকার করছি। তারপরে অরলক এলেনকে ধরে নেয় এবং এলেন ছটপট করতে লাগে। আর এখান থেকে সিন শিফট হয়, যেখানে আমরা দেখি এলেনের বিয়ে হয়ে গেছে এবং তার হাজব্যান্ডের নাম থমাস। থমাস একজন রিয়েল এস্টেট এজেন্ট। দুজনে জার্মানির রিসবার্গ নামের একটি জায়গায় থাকতো, আর সময়টা ছিল 1838। এলেন অরলকের সাথে কাটানো পাস্টটাকে ভুলে গেছিল, কিন্তু অরলন তাকে বলেনি। অরলক এলেনের সাথে তখনও কানেকশন বজায় রেখেছিল, তাই বিয়ের পর থেকে এলেনের রাত্রিবেলা উল্টোপাল্টা স্বপ্ন আসতো, যেই জন্য এলেন খুব ডিস্টার্ব থাকতো আর থমাসকে এক মুহূর্তের জন্য একা ছাড়তো না। এরই মধ্যে একদিন থমাসের বস হার্নক তাকে একটা বড় কাজ দেয়। হার্নক বলে যে আমাদের একটা বড় ক্লায়েন্ট এই শহরে একটা বিল্ডিং খুঁজতে চাইছে, যার নাম গ্রুনে ওয়ার্ল্ড ম্যানোর। কিন্তু সে এই মুহূর্তে ট্রান্সলেভেনিয়া নামে একটি ক্যাসেলে সে থাকে। হার্নক এটাও বলে যে সে অরলককে প্রমিস করেছিল যে এই কাজের জন্য সে তার একজন এজেন্টকে পাঠাবে, এবং এজেন্ট হিসেবে হার্নক থমাসকে চুজ করেছে। হার্নক আরো বলে যে তোমাকে ট্রান্সলেভেনিয়া যেতে হবে এবং এটা 3 সপ্তাহ জার্নি। তোমার কাজে খুশি হলে কাউন্ট তোমাকে বেশ ভালো অ্যামাউন্টই টাকা দেবে, আর তুমি যদি এই ডিলটা ঠিক মতন করো তাহলে আমি তোমাকে প্রমোশনও দেব। তো থমাসকে এবার নিজের নতুন বিয়ে হওয়া বউকে ছেড়ে অনেক দূর যেতে হতো, কিন্তু তখনই হার্নক বলে যে আমি জানি তোমার সদ্যই বিয়ে হয়েছে এবং নতুন হাজবেন্ডকে নতুন টাকাও ইনকাম করতে হয়। এইটা ইন্ডিকেট করে যে থমাসকে এই কাজটা করাটা কতটা জরুরি, এবং থমাসও এই কাজে না করতে পারে না। কিন্তু থমাস বাড়ি ফিরে যখন এলেনকে কথাটা বলে, এলেন তখন ওকে না করতে লাগে। এলেন বলে যে আমার রাত্রিবেলা উল্টোপাল্টা স্বপ্ন আসছে, আমি আমার নিজের লোককে সব মারা যেতে দেখছি, আমার খুব ভয় লাগছে, তুমি প্লিজ যেও না। তখন থমাস এলেনকে বোঝাতে লাগে যে এই যাওয়াটা কতটা জরুরি, আর এটাও বলে যে এটা সে তাদের ফিউচারের জন্যই করছে। আর এটাও বলে যে তুমি ভয় পাচ্ছ যেগুলো নিয়ে, সেগুলো তো খালি স্বপ্নই, তুমি এগুলোর দিকে অত পাত্তা দিও না। এখান থেকে সিন শিফট আর আমরা হার্নককে দেখি, যে তার ঘরে নেকেড হয়ে কোনো এক ধরনের রিচুয়াল করছিল, আর এখান থেকে আমরা বুঝতে পারি যে সে কাউন্ট অরলকের সাথে মিলেছিল। আর এই নতুন কাজের ডিলটা অ্যাকচুয়ালি একটা ট্র্যাপ ছিল থমাসের জন্য। অপরদিকে আমরা দেখি থমাস অ্যালেনকে মানিয়ে নিয়েছে, এবং অ্যালেনও ভারী মন নিয়ে হলেও তাকে ওয়েল উইশ করে বিদায় জানাচ্ছে। তারপরে থমাস অ্যালেনকে তার বন্ধু অ্যানা আর ফেডরিকের বাড়ি ছেড়ে দিয়ে আসে, যাতে এলেনের খেয়াল রাখতে পারে তারা। এখানে আমরা দেখি ফেডরিক খুব বড় লোক এবং সে একজন শিপ মার্চেন্ট ছিল, যেখানে আমরা দেখি তাদের অলরেডি 2টো বাচ্চা ছিল এবং অ্যানা আরেকটা বাচ্চার সাথে প্রেগনেন্ট ছিল। যাওয়ার সময় অ্যালেন থমাসকে একটা লকেট দেয় আর বলে তুমি রোজ আমাকে চিঠি লিখ। থমাস তাকে প্রমিস করে আর ট্রান্সলেভেনিয়ার জন্য ঘোড়া নিয়ে বেরিয়ে যায়। অনেকটা লম্বা জার্নি করার পর সে ট্রান্সলেভেনিয়ার একটা গ্রামে পৌঁছায়। তারপর গ্রামের লোকদের থমাস বলে কেউ আমাকে এক রাতের জন্য একটু থাকতে দাও, কিন্তু থমাসের মুখ থেকে অরলক আর ক্যাসেলের বিষয় শুনে সবাই তাড়াতাড়ি তাকে সেখান থেকে যেতে বলে। তখন থমাস তাদেরকে দ্বিগুণ পয়সা দেওয়ার কথা বলে। তারা তখন
তখন মেনে নেয়, কিন্তু সে থমাসকে বলে যে অরলকের ক্যাসেলে রাত্রিবেলা না যেতে। থমাস রাত্রিবেলা দেখে পুরো গ্রামের লোক অন্ধকারে কোথাও একটা যাচ্ছিল এবং ওদের সাথে একটা নেকেড মেয়েও ছিল। থমাস ওদের পিছু করতে লাগে আর দেখে যে তারা কোনো একটা রিচুয়াল করছিল। সেই গ্রামের লোকগুলো সেই মেয়েটিকে নিয়ে একটা জায়গায় পৌঁছায় যেখানে একটা পচা লাশ পড়েছিল, যেটা অ্যাকচুয়ালি একটা ভ্যাম্পায়ারের বডি ছিল। আসলে এই লোকগুলো ভ্যাম্পায়ার হান্টার্স ছিল। তারপরে এই লোকগুলো সেই ভ্যাম্পায়ারের বুকে একটা লোহার শিং গুঁজে দেয়। তারপর একটা ছটপট করতে করতে রক্ত বমি করতে লাগে। তারপরে সিন শিফট হয়, আমরা দেখি থমাস ঘুম থেকে উঠছে। থমাস প্রথমে ভাবে এই সবটা একটা স্বপ্ন ছিল, কিন্তু সে যখন দেখে তার পায়ে মাটি লেগে আছে তখন সে বুঝতে পারে এগুলো স্বপ্ন না, সত্যি। তারপরে থমাস বাইরে এসে দেখে পুরো গ্রামে আর কেউ নেই, পুরো গ্রাম ফাঁকা হয়ে রয়েছে এবং কেউ ওর ঘোড়া নিয়েও চলে গেছিল যাতে থমাস ক্যাসেল অব্দি না পৌঁছাতে পারে। কিন্তু থমাস থামবে না, থমাস পায়ে হেঁটেই যেতে লাগে ক্যাসেল অব্দি। থমাস কন্টিনিউ হেঁটে যায় সেই জায়গা অব্দি পৌঁছানোর জন্য। তারপরে একটা চৌমাথায় এসে সে কনফিউজ হয়ে যায়। তখন তার সামনে একটা ঘোড়ার গাড়ি এসে দাঁড়ায়, যেটা আসলে অরলকই পাঠিয়েছিল। তারপরে সেই গাড়ির দরজা আপনা আপ খুলে যায়। থমাস এগুলো সবকিছু দেখতে পাচ্ছিল, এই আজব ঘটনাগুলো, কিন্তু সে সবকিছুকে ইগনোর করছিল। সে গাড়িতে উঠে যায় এবং উঠে যাওয়ার পর তার একটা আজব ভয় অনুভব করে, তাই সে ভয়তে চোখ বুজে নেয়। তারপরে থমাস যখন চোখ খুলে সে একটা ক্যাসেলের দরজার সামনে দাঁড়িয়েছিল। গেট খুলতেই সে সামনে 7 ফিট লম্বা কাউন্ট অরলককে দেখে। তখন থমাস কাউন্টের পিছু করতে করতে ক্যাসেলে গিয়ে পৌঁছায়। তখন কাউন্ট বলে, তুমি আসতে খুব দেরি করে দিয়েছ, আমি বহুত দিন ধরে তোমার জন্য ওয়েট করছি। উত্তরে থমাস বলে, সরি স্যার। কিন্তু তখন কাউন্ট বলে যে না, তুমি আমাকে স্যার বলবে না, তুমি আমাকে মাই লর্ড বলে ডাকবে। কাউন্টের আওয়াজ খুব ডিপ আর ক্রিপি লাগছিল, সে কোনো ভয়ানক মনস্টারের মতন শোনাচ্ছিল। এবার ভয়ের চোটে থমাস তাকে মাই লর্ড বলেই ডাকতে লাগে। তারপরে কাউন্ট থমাসকে ড্রিঙ্ক আর ব্রেড অফার করে। ব্রেড কাটার সময় থমাসের আঙুল কেটে যায় এবং রক্ত বেরোতে লাগে। রক্ত দেখে অরলক নিজেকে কন্ট্রোল করতে পারে না আর সে থমাসের উপর অ্যাটাক করে বসে, কিন্তু সে থমাসকে মারে না। তারপরের সিনে আমরা দেখি থমাস সকালবেলা ঘুম থেকে উঠছে এবং সে শিওর না যে রাত্রিবেলা তার সাথে কি হয়েছে। সে বুঝতে পারছে না এগুলো সব সত্যি না স্বপ্ন। কিন্তু তারপরেই তার কাউন্টের কথা মনে পড়ে। সে কাউন্টকে ফোন করে, কিন্তু না তাকে ফোনে পায় না তাকে সামনে দেখতে পায়। তারপর থমাস যখন আয়নায় নিজেকে দেখে সে বুকে একটা কামড়ানোর চিহ্ন খুঁজে পায়। এবার ওখানে অনেক ইঁদুরও ঘুরে বেড়াচ্ছিল, তাই থমাসের মনে হলো যে কোনো ইঁদুর কামড়েছে তাকে নিশ্চয়। রাত্রিবেলা কাউন্ট আবার ফিরে আসে এবং তখন তার চোখ যায় থমাসের ওই লকেটটার উপরে, যেটা এলেন তাকে দিয়েছিল, এবং কাউন্ট সেটা দেখতে চায়। তারপরে কাউন্ট থমাসকে একটা এগ্রিমেন্ট সই করার জন্য দেয়, কিন্তু সেটা কোনো অন্য ভাষায় লেখা ছিল যেটা থমাস বুঝতে পারে না। কিন্তু কাউন্ট তাকে ফোর্স করে সেখানে সই করার জন্য এবং এটাও বলে যে তুমি সই করলে এই সোনা দানা সব তোমার। থমাস কিছু না ভেবে সই করে দেয় আর তারপরে কাউন্টকে বলে যে মাই লর্ড, আমার এখানে কিছু ঠিক লাগছে না, আমার ভয়ানক স্বপ্ন আসছে, আমি এখান থেকে যেতে চাই। কিন্তু উত্তরে কাউন্ট তাকে বলে যে না, তুমি এখানে আরেকটু থাকো, দিয়ে সেখান থেকে সে চলে যায়। থমাস সেই লকেটটা ফেরত চায়, কিন্তু কাউন্ট ততক্ষণে সেখান থেকে বেরিয়ে গেছিল। পরের দিন সকালে যখন থমাসের জ্ঞান ফেরে সে দেখে তার বুকে আরেকটা দাঁতের ছাপ বসানো আছে। ততক্ষণে থমাস বুঝে গেছিল যে এখানে কিছু একটা গড়বড় রয়েছে, তাই সে সকালেই সেখান থেকে বেরোতে চায়, কিন্তু ক্যাসেলের দরজা তখন বন্ধ ছিল। তখন সে অন্য আরো দরজা খুঁজতে লাগে এবং খুঁজতে খুঁজতে সে বেসমেন্টে চলে যায়, যেখানে একটা বিশাল বড় কফিন সে দেখতে পায় এবং কফিনের মধ্যে আসলে কাউন্ট ছিল, যেখানে কাউন্টের শরীর একটা পচা মৃতদেহর মতন দেখাচ্ছিল। আর তখন থমাস ব্যাপারটা বুঝতে পারে। সে বুঝতে পারে যে কাউন্ট কোনো মানুষ না, সে আসলে একজন ভ্যাম্পায়ার। সে রোজ রাত্রিবেলা থমাসের রক্ত খায় আর দিনের বেলা এখানে এসে ঘুমায়। তখন থমাসের মনে পড়ে যে গ্রামে তারা ভ্যাম্পায়ারকে মারার জন্য বুকের মধ্যে একটা লোহার রড ঢোকাচ্ছিল। তখনই পাশে পড়ে থাকা একটা লোহার হাতুড়ি দিয়ে সে কাউন্টের বুকে মারতে চায়, কিন্তু তখনই কাউন্ট জেগে যায় আর উল্টে সে থমাসের উপরই অ্যাটাক করে দেয় এবং তার বুক থেকে রক্ত খেতে লাগে। অপরদিকে আমরা দেখি এলেন খুবই অসুস্থ হয়ে গেছে। সে কখনো ঘুমের মধ্যে উল্টোপাল্টা কথা বলে, কখনো সে একা একাই চলতে লাগে। এলেনের চিকিৎসার জন্য ফ্রেডরিক উইলহেম বলে একজন ডক্টরকে ডাকে। অপরদিকে থমাসের যখন জ্ঞান ফেরে সে দেখে কাউন্ট তার আশেপাশে নেই।
কিন্তু থমাসকে খেয়াল রাখার জন্য সে কিছু নেকড়ে সেখানে রেখে দিয়েছিল। থমাস কোনো রকমের নেকড়ের হাত থেকে বেরিয়ে জানলা দিয়ে বাইরে আসে, আর এখানে তার পা স্লিপ হয়ে যায় এবং সে নদীর মধ্যে পড়ে যায়। অপরদিকে আমরা দেখি এলেন খুবই চিন্তিত থমাসকে নিয়ে। একে তো থমাস গেছে অনেক দিন হয়ে গেছে, ফের থমাসের চিঠি আসাও বন্ধ হয়ে গেছে। ওদিকে হারানকও নিখোঁজ হয়ে গেছিল। তখন এলেন বলে যে ওই লোকটাকে তোমার প্রথম থেকে বিশ্বাস হতো না, নিশ্চয়ই হারানকই কিছু করেছে থমাসকে। তখন ফ্রেডরিক এলেনকে বলে যে তুমি চিন্তা করো না, আমি আমার লোক লাগিয়ে দিয়েছি সব দিকে। ফ্রেডরিক তারপর অ্যানাকে সরিয়ে নিয়ে কিছু বলতে লাগে, অ্যান্ড তখনই অপরদিকে এলেন কিরম করে ছটফট করতে লাগে। তারপর তারা কোনো রকমে এলেনকে সামলায়। অপরদিকে আমরা দেখি অ্যাসাইলামের লোক হার্নককে খুঁজে পেয়েছে, কিন্তু যে অবস্থায় তারা হার্নককে পেয়েছিল সেটা খুবই আজব এবং অদ্ভুত। হার্নককে মার্কেটের মধ্যে পাওয়া গেছিল, যেখানে সে 3টে ভেড়াকে মেরে কাঁচাই চিবিয়ে খাচ্ছিল। তারপরে ডাক্তার যখন হার্নককে দেখতে যায়, সে দেখে যে হার্নক প্রচুর ইঁদুর মেরে রেখেছে এবং হাতে একটা পায়রাকে ধরে রেখেছিল, এবং নিমিষের মধ্যে সে পায়রার মাথাটা চিবিয়ে খেতে লাগলো। তারপরে হার্নক ঘুরে ডাক্তারকে বলে যে সে আসছে। তখন ডাক্তার বলে কে আসছে? উত্তরে হার্নক বলে আমার মালিক। আর তারপরে ওনাদের উপর হার্নক অ্যাটাক করে। কোনোভাবে তারা হার্নককে আটকায়। অপরদিকে আমরা দেখি এলেনেরও খুব বাজে অবস্থা, এবং এলেনও বারবার বলছিল যে সে আসছে। আর এটা দেখার পর ডাক্তার বলে এইসব যা ঘটছে এটার কানেকশন কোনো না কোনো ভাবে হার্নকের সাথে রয়েছে। আরো বলে যে হার্নক একজন বাজে আত্মার পূজারী এবং তার মাধ্যমে মেবি এগুলো সবকিছু হচ্ছে। অপরদিকে আমরা দেখি থমাস নদীতে বয়ে বয়ে একটা জায়গায় এসে পৌঁছেছে, যেখানে একটা নান তাকে দেখে। তারপরে নানসের গ্রুপ মিলে থমাসকে সেখান থেকে বাঁচিয়ে আনে। ওদিকে আমরা দেখি ডাক্তার বলছে যে অ্যালেনের কেসটা আমার হাতে না, তুমি বরঞ্চ আমার সিনিয়রের কাছে যাও, যার নাম প্রফেসর অ্যালবিন, যে একজন অকাল্ট সায়েন্টিস্ট। অপরদিকে আমরা দেখি থমাসের জ্ঞান ফিরে এসেছে। থমাস জ্ঞান ফিরেই বলতে লাগে যে সে বাড়ি যাবে, কিন্তু তখন নার্সরা বলে যে তুমি এখনো কমপ্লিটলি সুস্থ হওনি, তুমি সুস্থ হয় নাও তারপরে যেও। তখন থমাস বলে যে আমার কাছে বেশি সময় নেই, আমাকে আমার বউকে বাঁচাতেই হবে। থমাস অ্যাকচুয়ালি বুঝে গেছিল কাউন্টের মেন টার্গেট এলেন, এবং থমাসের ভাবনা ঠিকই ছিল, কারণ কাউন্ট ওদিকে জাহাজের সাহায্যে উইন্সবার্গে আসছিল এবং সাথে করে বাস্কেটে প্লেগ আলা ইঁদুরও নিয়ে আসছিল। একদিকে থমাস জোর করে ওখান থেকে বেরিয়ে যায়, আরেকদিকে প্লেগের ইঁদুরে জাহাজের অনেক লোক আস্তে আস্তে মারা যেতে লেগেছিল। আরেকদিকে আমরা দেখি প্রফেসর অ্যালবিন এলেনের সাথে দেখা করতে এসেছে এবং এলেনকে বলে যে তুমি সবকিছু আমাকে বলো, প্রথম থেকে যা যা হয়েছে সব বলো। এলেন বলে যে অনেক ছোটবেলাতেই তার মা মারা গেছিল এবং তার বাবাও তার সাথে খুব একটা কথা বলতো না, সে খুব একা ফিল করতো সবসময়। তখন সে একদিন কম্প্যানিয়নশিপের জন্য প্রার্থনা করে এবং তারপর থেকে তার আজে বাজে স্বপ্ন আসে এবং সে মাঝে মধ্যে এরকম অসুস্থ হয়ে যায়। একদিন সে দেখে যে তার বাবা নিকেট অবস্থায় ক্ষেতের মধ্যে পড়ে রয়েছে এবং তারপর তার বাবা বলে সিন, এবং সেখান থেকে তাকে নিয়ে যায় এবং তারপরেই তার মিট হয় থমাসের সাথে এবং তার লাইফ একদমই বদলে যায়। তারপরে তারা বিয়ে করে নেয়, কিন্তু এই স্বপ্ন আর শরীর খারাপ আবার শুরু হয়েছে এলেনের। এই শব্দ শুনে প্রফেসর অ্যালবিন বুঝে যায় যে এলেন নিশ্চয়ই কোনো না কোনো জায়গা থেকে ডিমান্ডকে অ্যাট্রাক্ট করেছে এবং সেই ডিমান্ড এখনো এলেনের পিছনে পড়ে রয়েছে। এবার রাত্রিবেলায় এলেনের অবস্থা আরো খারাপ হয়ে যায়, সে আরো আজব উল্টোপাল্টা আচরণ করতে লাগে। প্রফেসর অ্যালবিন তখন বলে যে এলেন এখন একটা অন্য দুনিয়ায় আছে, সবাই যাতে প্রফেসর অ্যালবিনের কথা বিশ্বাস করে তাই সে এলেনের হাতে একটা ছুরি টাইপের জিনিস ঢুকিয়ে দেয়, কিন্তু তাতে এলেন কোনো সাড়া করে না। তখন প্রফেসর অ্যালবিন বলে যে এলেন অন্য দুনিয়ায় আছে, তাই এই দুনিয়ার কিছু সে ফিল করতে পারছে না, এবং এলেনকে জিজ্ঞেস করে যে তুমি কি দেখতে পাচ্ছ। এলেন বলে যে আমি একটা কালো ছায়া দেখছি, কালো ছায়া যেটা সব জায়গায় ছড়িয়ে যাচ্ছে, সে আসছে। তখন প্রফেসর অ্যালবিন বলে যে বলো কে আসছে, আর ঠিক তখনই এলেন খুব অদ্ভুত আচরণ করতে লাগে এবং সে ডিমানিক ভয়েসে কথা বলতে লাগে। তখন প্রফেসর অ্যালবিন সবাইকে বলে যে অ্যালেন কোনো ডিমানের কন্ট্রোলে আছে, কিন্তু বাকিরা সেটা বিশ্বাস করে না। ফ্রেডরিক বলে যে থমাসের যাওয়াটা মেবি এলেন মেনে নিতে পারেনি, তাই সে এরকম আচরণ করছে, কিন্তু প্রফেসর অ্যালবিন তখনও বলে যে না, এটা ডিমানেরই কাজ, কিন্তু কোন ডিমান এবং কিভাবে এলেনের কাছে এসছে এটা নিয়ে আমাকে খুঁজে দেখতে হবে। সবাইকে এলেনের খেয়াল রাখতে বলে আর সে হার্নকের সাথে মিট করতে চায়। ওদিকে আমরা দেখি জাহাজে প্রায় সব লোকই প্লেগে মারা যাচ্ছিল, আর যে কিছু লোক বেঁচে যাচ্ছিল তাদেরকে অর্লোক খেয়ে নিচ্ছিল। ওদিকে আমরা দেখি হার্নক অ্যাসাইলামে সব লোককে মেরে সেখান থেকে বেরিয়ে যায়, কারণ তার মালিক যে আসছিল তাকে ওয়েলকাম করার জন্য সেখানে যেতেই হতো। তারপরে আমরা দেখি হঠাৎ এলেন উঠে বলে যে থমাস এসে গেছে এবং দরজা
দরজা খুলে দেখা যায় যে থমাস সত্যি এসে গেছে, কিন্তু তার অবস্থা খুবই খারাপ। সে ঘোড়া থেকে পড়ে যায়। সবাই তাকে ভেতরে নিয়ে আনে। তারপরে রাত্রি 3টের সময় কেউ ফেডরিকের বাড়িতে নক করে এবং ফেডরিক যত শিপ মার্চেন্ট ছিল তাকে কিছু লোক এসে বলে যে তার জাহাজে কোনো একটা সমস্যা হয়েছে এবং প্লেগের বিষয়টা বলে। ফেডরিক যখন জাহাজটাকে দেখতে যায়, সে জাহাজের অবস্থা দেখে ফেডরিকের আর জ্ঞান থাকে না, কারণ প্লেগ আলা ইঁদুর সারা জায়গায় ছড়িয়ে গেছিল ততক্ষণে। ওদিকে আমরা দেখি হারনক কাউন্টার বাস্কেটটা নিয়ে গ্রুনেওয়াল্ড ম্যানর বলে একটা ক্যাসেলে ঢুকছে। তারপর আমরা কাউন্টকে দেখি যে থমাস বেঁচে গেছে শুনে প্রচন্ড রেগে যায়। তখন হারনক বলে যে তোমার চিন্তা নেই মালিক, আমি তোমার জন্য সবকিছু করতে পারি। উত্তরে কাউন্ট বলে যে না, যতক্ষণ না এলেন আমাকে আরেকবার স্বীকার করছে ততক্ষণ আমি ওর রক্ত খেতে পারবো না। পরের দিন আমরা দেখি ওই প্লেগ আলে ইঁদুর সারা শহরে ছড়িয়ে পড়েছে। অপরদিকে আমরা দেখি থমাসের তখন অব্দি জ্ঞান ফেরেনি, কিন্তু এলেনকে আগের মতনই সুস্থ লাগছিল। এটা দেখে অ্যানা বলে যে দেখেছো, থমাস আসার পরে তুমি একদম সুস্থ হয়ে গেছো, তার মানে প্রফেসরই ভুল ছিল। তখন এলেন বলে যে না, প্রফেসর ডিমন বলেছিল, আর থমাসও কিছু অন্যরকম জিনিস দেখেছে। তখন অ্যানা বলে যে তুমি এসব কথা বাদ দাও তো, সামনে ক্রিসমাস আসছে, সবকিছু ঠিক হয়ে যাবে। তখন এলেন বলে না, আমি ছাড়বো না, কারণ আমি জানি আমি ঠিক। ওদিকে আমরা দেখি অ্যাসাইলামে ডাক্তার বলছে যে আমাকে তো এই পাগল হারানকের সাথে কথা বলতে হতো, তুমি এখানে আমায় এনে মরাটাকে কেন দেখাচ্ছ? তখন প্রফেসর বলে এটা কোনো সাধারণ ডেড বডি না, এই লোকটি প্লেগে মারা গেছে। তখন প্রফেসর বলে যে জাহাজটা কালকে রাত্রিবেলায় এসেছিল সেই জাহাজেই এই প্লেগ আলে ইঁদুর এসেছিল এবং সেই জাহাজেই এই লোকটাও ছিল। কিন্তু আশ্চর্য করার বিষয় এটাই যে এই লোকের শরীরে এক ফোঁটা রক্ত নেই। আর তখনই প্রফেসর বুঝে যায় এটা কোনো ভ্যাম্পায়ারের কাজ। তখনই প্রফেসর একদম সিরিয়াস হয়ে যায় আর ডাক্তারকে জিজ্ঞাসা করে যে হারনক কোথায়, এবং যখন শোনে যে হারনক পালিয়েছে তখন প্রফেসর বলে তাড়াতাড়ি হারনককে নিয়ে আসো, তার সাথে আমার কথা বলা খুব জরুরি। সাথে সাথে এটাও বলে যে এটা কোনো সাধারণ প্লেগ না, এটা তার থেকেও ভয়ানক। ওদিকে আমরা দেখি কাউন্ট তার কালো ছায়া সারা টাউনে ছড়িয়ে দিচ্ছিল। তখনই আমরা দেখি থমাস কোন একটা স্বপ্ন দেখে জেগে উঠেছে আর সে ভয় পেয়ে অ্যালেনকেই তার কাছ থেকে সরে যেতে বলে। এলেন কিছু না বলে সেখান থেকে চলে যায়। আর একদিকে আমরা দেখি অ্যানা তার 2 বাচ্চাকে শোয়ার আগে প্রার্থনা করতে বলে এবং তারপরে সে নিজের ঘরের দিকে এগিয়ে যায়। তারপরে সেখানে হঠাৎ এলেন চলে আসে আর অ্যানাকে বলে যে আমি কি তোমার ঘরে আজকে রাতটা শুতে পারি? অ্যানা রাজি হয়ে যায়। তারপরে আমরা দেখি তারা দুজন এক ঘরে শুয়ে আছে। তারপরে হঠাৎই এলেন জেগে যায় এবং খাট থেকে উঠে খুব আজব ভাবে হেঁটে জানলার কাছে যায়। পরক্ষণেই তার সামনে কাউন্ট এসে হাজির হয়। অ্যালেন তাকে দেখেই চিনে ফেলে আর বলে যে ও, তার মানে এটা তুমি ছিলে। আরো বলে যে আমি তোমাকে সাপের মতন আমার শরীরে জড়িয়ে ধরতে ফিল করেছি। তারপর বলে যে ওটা আমি না, ওটা তোমার নেচার। তখন এলেন বলে যে আমি থমাসকে ভালোবাসি। উত্তরে কাউন্ট বলে যে থমাস তোমার যোগ্য না, তুমি সাধারণ মানুষের থেকে ওপরে, তুমি আমার জন্য তৈরি হয়েছো, তুমি থমাসের জন্য তৈরি হওনি। তুমি থমাসকে ভুলে যাও আর আমায় অ্যাকসেপ্ট করে নাও। তখন এলেন বলে যে না, তুমি মিথ্যা কথা বলছো, তুমি থমাসকে ফাঁসিয়েছো আর আমি খালি থমাসকেই ভালোবাসি। তখন কাউন্ট বলে যে তোমাকে ও বিক্রি করে দিতে চেয়েছিল আমার কাছে। উত্তরে এলেন বলে না, এটা কখনো হতেই পারে না, তুমি ওকে বোকা বানিয়েছো বলে এটা করতে বাধ্য হয়েছে। তখন কাউন্ট ওকে ধমকি দিয়ে বলে যে তোমার হাতে 3 দিন রয়েছে, প্রথম দিন আজ থেকে শুরু। 3 দিনের অবধি তুমি যদি আমাকে না মেনে নাও তাহলে তোমার থমাস এবং তোমার সব বন্ধু বান্ধবকে আমি মেরে দেব আর তোমার পুরো টাউনকে আমি শেষ করে দেব। তারপরে এলেনের ঘুম ভাঙে, সে দেখে সে বিছানাতেই শুয়ে রয়েছে। কাউন্ট টেলিপ্যাথি ব্যবহার করে এলেনের সাথে কথা বলছিল। অ্যাকচুয়ালি কাউন্ট কোনোদিনই এলেনের সামনে ফিজিক্যালি আসেনি, না কখনো কাউন্ট তাকে টাচ করেছে, কিন্তু কাউন্ট এলেনের সাথে একটা সাইকিক সম্পর্ক রেখে দিয়েছে। তারপরে এলেন দেখে প্লেগ আলে ইঁদুর অ্যানাকে অ্যাটাক করেছে। সঙ্গে সঙ্গে অ্যানাকে হসপিটালে অ্যাডমিট করা হয়। পুরো শহরে রাতারাতি প্লেগ ছড়িয়ে পড়ছিল আর লোকদেরকে কোয়ারেন্টাইন করা হচ্ছিল। হসপিটালে অ্যানা খুব আজব আচরণ করছিল, খানিকটা এলেনের মতন। সে কোনো কালো ছায়াকে নিয়ে বলতে লাগে, তারপর খুব আজব ভাবে হাসতে থাকে। এবার ফেডরিক তার বউয়ের অবস্থার জন্য এলেনকে দোষ দেয়, তোমার থেকে এই রোগটা আমার বউয়ের এসে গেছে, এবং ফেডরিক আর এলেনের মধ্যে কথা কাটাকাটি হতে লাগে। তারপর থমাস এলেনকে নিয়ে তাদের বাড়ি ফিরে যায়। আরেকদিকে আমরা দেখি প্রফেসর আলবিন হারনকের অফিসে গিয়ে ইনভেস্টিগেট করছে আর সেখানে সে একটা বই পায়। বইয়ের ওপর একটা সিম্বল আঁকা ছিল আর সেই সিম্বলটা অর্লং এর কফিনের ওপরও আঁকা ছিল আর হারনকও এই সিম্বলের ওপরই রিচুয়াল করছিল।
আসলে এই সিম্বলটা সোলো মোনারির সাথে যুক্ত, আর এই বইটাও সেই বিষয়ই। ফোকলোরের হিসেবে সোলো মোনারি হচ্ছে ট্রান্সলেভেনিয়াতে থাকা এক ধরনের জাদুঘর টাইপের লোক। এই লোকগুলোর ব্ল্যাক এবং হোয়াইট ম্যাজিক দুটোরই প্রচুর জ্ঞান ছিল। ইভেন এই লোকগুলো ওয়েদারকেও কন্ট্রোল করতে পারত। এই লোকদেরকে সোলোমনারি বলা হতো কারণ তারা কিং সোলোমনের টিচিংকে ফলো করত। সোলোমনকে নিজেদের মাস্টার মানত, আর সোলোমনারি হাইটে খুব লম্বা হতো। আর আমি এগুলো এই জন্য বলছি কারণ অরলংও একজন সোলোমনারি ছিল, যে পরে ভ্যাম্পায়ার হয়ে গেছিল। 1922 এর নোসফেরাতুতে ক্লিয়ারলি বলা ছিল যে বেলিয়েল ডিমন কিছু সোলোমনারিদের ভ্যাম্পায়ার বানিয়ে দিয়েছিল। ফিল্মে ফিরে আসা যাক। প্রফেসর ওই বইটা পড়ে বুঝতে পারে এলেনই একমাত্র যে অরলংকে শেষ করতে পারে, কারণ এলেনই তাকে ডেকেছিল এবং এলেনের স্যাক্রিফাইসেই এই জিনিসটা শেষ হতে পারে। তারপর প্রফেসর এলেনের সাথে কথা বলার জন্য ফ্রেডরিকের ঘরে যায়। তখন ফ্রেডরিক বলে আমি ওদেরকে তাড়িয়ে দিয়েছি আর ওরা ওদের বাড়িতে ফিরে গেছে। তখন প্রফেসর ফ্রেডরিককে বলে যে তোমার ওদেরকে তাড়িয়ে দেওয়া উচিত হয়নি, ওরা বিপদে আছে, এবং নোসফেরাতু মানে ভ্যাম্পায়ারের বিষয় ফ্রেডরিককে বলতে লাগে। প্রফেসরের কথা ফ্রেডরিক বুঝতে পারে না। ফ্রেডরিক বলে যে তুমি দেখছো না এখানে প্লেগ ছড়িয়ে পড়েছে, বুঝতে পারছো না এটা কতটা সিরিয়াস ম্যাটার, আর তুমি এসব গল্প কথা নিয়ে বসে আছো। ফ্রেডরিক ডাক্তারকেও তাড়িয়ে দিয়েছিল। অ্যানার খেয়াল ফ্রেডরিক নিজেই রাখছিল। এখান থেকে সিন শিফট আর আমরা দেখি এলেন তার ডার্ক পাস্টের বিষয়ে থমাসকে সবকিছু বলছে। এলেন বলে যে আমি ওই ভ্যাম্পায়ারকে নিজের লাভারের রূপে স্বীকার করেছিলাম। এটা আমার জীবনে সব থেকে লজ্জার কথা, কিন্তু এটা আমি ভুলেও গেছিলাম, কিন্তু ও এখনো এটা মনে রেখেছে আর তাই আমার পেছনে পড়ে রয়েছে। ও আমাদের বিয়ের বিষয় জেনে গেছে আর সেই জন্যই ও আমার পিছু করতে করতে এখান অব্দি এসেছে। আর এটা বলতে বলতে হঠাৎ করে এলেনের পার্সোনালিটি বদলে যায়, কারণ অরলং এলেনের উপরে কন্ট্রোল করতে লেগেছিল। দিয়ে এলেন এবার থমাসকে উল্টোপাল্টা কথা শোনাতে লাগে। সে বলে যে তুমি আমাকে ভালোবাসো না, তুমি আমাকে রোজ চিঠি লিখবে বলেছিলে, কিন্তু ক্যাসেলে যাওয়ার পরে তুমি আমাকে ভুলে গেছিলে, তুমি চিঠি লেখোনি। থমাস বলে যে আমি লিখেছিলাম। এলেন বলে যে তুমি মিথ্যে কথা বলছো। এলেন আরো বলে যে ও আমায় সব বলে দিয়েছে, আমাকে এটাও বলেছে তুমি সোনার কয়েনের বিনিময়ে আমাকে বেচে দিয়েছো। আমি তোমায় ওখানে যেতে বারণ করেছিলাম, কিন্তু তুমি শোনোনি। থমাস বলে আমি খালি আমাদের ফিউচারকে সিকিউর করতে চাইছিলাম, তুমি সবকিছু এগুলোর জন্য করেছো না। বলে সে সব দামি দামি জিনিস ফেলে দিতে লাগে আর বলে যে আমাদের তো বিয়ে করাই উচিত হয়নি। এটা বলতে বলতে সে খুব আজব আচরণ করতে লাগে এবং নিজের জামা ছিঁড়তে লাগে এবং চিল্লাতে চিল্লাতে একটা অদ্ভুত এক্সপ্রেশন করতে লাগে। থমাস এটা দেখে বলে যে দাঁড়াও আমি ডাক্তারকে ডাকছি, কিন্তু ডাক্তারের নাম শুনে সঙ্গে সঙ্গে এলেন ঠিক হয়ে যায় আর বলে যে প্লিজ ডাক্তারকে বলো না আমি ঠিক আছি। আর পরক্ষণেই থমাসকে সিডিউস করতে লাগে আর বলে যে তুমি কখনো আমাকে ওইভাবে খুশি করনি যেমন আমাকে ও করেছিল। এটা শুনে থমাসের ইগো হার্ট হয়ে যায় আর ও এলেনের সাথে ইন্টিমেট হয়ে যায়, কিন্তু ইন্টিমেসির মাঝখানে এলেনের ডিমনিক রূপ বেরিয়ে আসে। সেটা দেখে থমাস খুব ভয় পেয়ে যায় আর এটা অরলকেরই কাজ ছিল। অরলক এলেনের সাহায্যে থমাসের সাথে মাইন্ড গেমস খেলছিল আর তারপরে এলেন নর্মাল হয়ে যায় আর থমাসকে জড়িয়ে কাঁদতে লাগে। এলেন বলে আমি যদি অরলকের কাছে না যাই তাহলে ও তোমাকে মেরে ফেলবে। থমাস বলে আমি এটা কখনো হতে দেবো না, আমি তার আগে অরলককে মেরে ফেলবো। এখান থেকে সিন শিফট আর আমরা দেখি ফ্রেডরিক ঘুমাচ্ছে। অ্যানা তার পাশেই শুয়েছিল, কিন্তু সে বাচ্চাদের আওয়াজ শোনে এবং সে উঠে পড়ে। অ্যানা ফ্রেডরিককে ওঠাতে চেষ্টা করে, কিন্তু ফ্রেডরিক ওঠে না। একে তো ফ্রেডরিক অনেকদিন ধরে ঠিক মতন ঘুমায়নি, তার উপরে ফ্রেডরিক অরলকের কন্ট্রোলে ছিল, তাই সে কিছুতেই ঘুম থেকে ওঠে না। অ্যানা যখন তার বাচ্চাকে দেখতে যায় সে দেখে অরলক সেখানে চলে এসছে এবং অ্যানার সামনে তার দুই বাচ্চাকে মেরে রক্ত খেয়ে নেয়। এটা দেখে অ্যানা খুব ভয় পেয়ে যায় এবং সে হিংস্র হয়ে যায় অরলককে মারার জন্য, কিন্তু তারপর অরলক অ্যানাকেও মেরে ফেলে একইভাবে। ফ্রেডরিক তখনও অব্দি ভ্যাম্পায়ার বা এগুলো কিছুতে বিশ্বাস করছিল না। ফ্রেডরিক যখন তার বউ আর বাচ্চার রক্তহীন দেহ পায় এবং তাদের বুকে দাঁতের চিহ্ন দেখে আর সেম চিহ্ন যখন থমাসের বুকেও দেখে, তখন ফ্রেডরিক বিশ্বাস করতে বাধ্য হয় যে ভ্যাম্পায়ার বলে কিছু একটা আছে এবং তাদের উপরে সে অ্যাটাক করেছে। তারপরে সবাই মিলে অরলককে শেষ করার জন্য প্ল্যান বানাতে লাগে। তারা প্ল্যান বানায় যে সে যখন কফিনের মধ্যে শুয়ে থাকবে তখন তার বুকে লোহার কিছু একটা ঢুকিয়ে তাকে মেরে ফেলা হবে। কিন্তু প্রফেসর জানতো যে এই প্ল্যানটায় তারা হয়তো সাকসেসফুল হবে না, মোর ওভার তারা ফেলই হবে এই প্ল্যানটায়। তাই সে এলেনকে আলাদা নিয়ে যায় এবং তার সাথে কথা বলতে লাগে। প্রফেসর তখন এলেনকে বলে যে অরলককে কেউ যদি শেষ করতে পারে সেটা একমাত্র তুমি,
এবং কিভাবে শেষ করবে সেই প্রসেসটাও বলে। আরো বলে যে এলেন আগের জন্মে আইরিস ভগবানের প্রিস্ট ছিল, যে এই জন্মে সবাইকে উদ্ধার করার জন্য এসেছে, আর সেই এবারে মুক্তিদাতা হয়ে এই সমস্যা থেকে তাদেরকে মুক্তি দেবে। আর এলেনও সবার জন্য নিজেকে স্যাক্রিফাইস করতে রাজি হয়ে গেছিল। ফ্রেডরিক খুবই ভেঙে পড়েছিল ভেতর থেকে তার বউ আর বাচ্চা মারা যাওয়ার পরে, তাই সে তাদের ডেড বডির ওপরেই শুয়ে শুয়ে কাঁদতে লাগে। কিন্তু তারা যেহেতু অলরেডি প্লেগে আক্রান্ত ছিল, ফ্রেডরিকও তাদের ওপরে শুয়ে থাকতে থাকতে মারা যায়। থমাস এবং বাকিরা যখন এই বিষয়টা নিয়ে জানতে পারে, তখন তারা ফ্রেডরিক এবং তার বউ বাচ্চা সবার গায়ে আগুন জ্বালিয়ে দেয়, যাতে প্লেগ ছড়াতে না পারে। তারপরে থমাস ভীষণ রেগে যায় আর বলে, আমি কালকে সকাল অবধি অপেক্ষা করতে পারবো না, আমি ওই অর্লককে এক্ষুনি মারবো। তারপরে সবাই অর্লক যেখানে থাকে সেখানে চলে যায়। তারপরে সব থেকে বেশি ইঁদুরওয়ালা জায়গা দেখে তারা বুঝতে পারে কফিনও নিশ্চয়ই এখানেই থাকবে। তারপর কফিন খুলতে নিমিষের মধ্যে লোহার শিকটা সেই বডির বুকে ঢুকিয়ে দেয়, কিন্তু তারপর দেখে ওটা তো অর্লক ছিলই না, ওটা তো হার্নক, যে অর্লকের বদলে ওখানে শুয়েছিল। আর হার্নক থমাসকে বলে যে তুমি খালি তোমার বউয়ের চিন্তা করো এবার। প্রফেসর এই সবটাই জানতো, তাই প্রফেসর সবাইকে নিয়েই অ্যাকচুয়ালি এখানে এসেছিল, যাতে ওইদিকে একা একা এলেন প্ল্যানটা এক্সিকিউট করতে পারে। তারপরে প্রফেসর হার্নককে মেরে ফেলে, কিন্তু থমাসের এবার চিন্তা হয় এলেনকে নিয়ে, আর তখনই সে ঘরের দিকে রওনা দিয়ে দেয়। আর তখনই প্রফেসর কফিন সমেত পুরো বিল্ডিং এ আগুন লাগিয়ে দেয়, আর এই আগুনে প্লেগালা ইঁদুররাও মারা যায়। এখান থেকে সিন শিফট আর আমরা দেখি এলেন ব্রাইডের মতন ড্রেস পরেছে এবং সে জানলা খুলে অর্লককে ডাকছে। সে বলছে যে আমি তোমাকে লাভার হিসেবে অ্যাকসেপ্ট করেছি, তুমি আমার কাছে এসো। এবার অর্লকও সেখানে চলে আসে। অর্লক যেটা চাইছিল সেটা সে পেয়ে গেছে। অর্লক এলেনের সাথে ইন্টিমেট হয় এবং তার বুক থেকে রক্ত খেতে লাগে, কিন্তু এই সময়তেই সকাল হতে লাগে। অর্লক বারবার সেখান থেকে চলে যেতে চায়, কিন্তু এলেন তাকে সিডিউস করে আটকে রাখে। অর্লক নিজের অবসেশনকে কন্ট্রোল করতে পারে না, তাই সে এলেনের ওপর হামলা করে দেয় এবং এলেন আর অর্লক দুজনেই মারা যায়। থমাস যখন এসে পৌঁছায় তখন অলরেডি অনেক দেরি হয়ে গেছিল। অর্লককে শেষ করার জন্য এলেন নিজেকে স্যাক্রিফাইস করেই দিয়েছিল। ফাইনালি অর্লক মারা যায় আর সবাই একটা নতুন সকাল দেখতে পায়। আর এখানেই ফিল্মটি শেষ হয়ে যায়। আজকের মতন এখানেই শেষ করলাম। এরকম ভিডিওস আরো দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার আর কমেন্ট করো। থ্যাংক ইউ।